আমাদের আজকের রেসিপি কাঁচা কলার খোসা ভর্তা। তো এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু দারুণ লাগে। আর কাঁচা কলার খোসায় কিন্তু আছে প্রচুর ভিটামিন, আয়রন, এবং এই খাবারটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমরা যারা বাজার থেকে অনেক দাম দিয়ে কলার কিনে নিয়ে আসি, কাঁচা কলা, এবং যখন রান্না করি আমরা কিন্তু খোসাগুলো সাধারণত ফেলেই দেই। অনেকে হয়তো বা জানেন খোসা ভর্তা করেন, কিন্তু অনেকে কিন্তু জানেন না। এবং কাঁচা কলার খোসা কিন্তু ভাজিও করা যায় এবং ভর্তাও করা যায়। তো এক হালি কলা কিন্তু 40 টাকা বা 50 টাকা। তো আপনি যদি 4টা কলার খোসা ফেলেই দেন পুরোটা, তাহলে কিন্তু আপনার অর্ধেকটা চলে যাচ্ছে প্রায়। তো সেক্ষেত্রে যদি এটা ফেলে না দিয়ে আমরা ভর্তা করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ভিটামিন পাচ্ছি এবং আমাদের কিন্তু সাশ্রয় হচ্ছে, কারণ ফেলে দিলে তো ফেলেই দিলাম। তাছাড়াও কাঁচা কলার খোসা ভর্তা করতে বেশি সময় লাগে না, খেতে কিন্তু দারুণ লাগে। এবং আপনি অন্যান্য তরকারি দিয়ে যদি ভাত খান আর কাঁচা কলার খোসা ভর্তা দিয়ে যদি ভাত খান, তাহলে কিন্তু কাঁচা কলার খোসা ভর্তা দিয়ে ভাতটা আপনি একটু বেশিই খাবেন এবং খেতেও দারুণ লাগে। একবার যদি আপনি খান, তাহলে আপনি কিন্তু বারবার এটি তৈরি করে খেতে চাইবেন। এবং আপনার বাসায় কলা যখন আনবেন, কাঁচা কলা, তখন কিন্তু আপনি ফেলতে চাইবেন না খোসাগুলো। তো আমি এখন খোসাগুলো সিদ্ধ করে নিব। তো আমি এখানে দিয়ে নিলাম পানির সাথে দিয়ে দিলাম লবণ ও হলুদ, এবং পানিটা আমি জাল করে উতলে নেব। পানিটা জাল করে উতলে নেওয়ার কারণ হচ্ছে গিয়ে যে কলা যদি আমি প্রথম থেকে কলা খোসাগুলো সিদ্ধ করি, তাহলে সেটা কিন্তু কালচে হয়ে যাবে। এবং আমি এটা ঢেকে অবশ্যই দিব না, ঢেকে দিলে রঙটা পাল্টে যাবে, ভর্তাটা দেখতে অতটা ভালো লাগবে না, কালো কালো মনে হবে। এই জন্য আমি পানিটা ফুটিয়ে নিব এবং আমি ঢাকবো না, আমি এই অবস্থাতেই কলার খোসাগুলো দিয়ে দিব। তো যাই হোক, এর মধ্যে আমাদের বাড়ির মোড়ক সাহেব চলে এসছে। সে এরকমই করে, সে আমাদের ঘরে ঢুকে ড্রেসিং টেবিলে আয়না দেখতে যায়, এবং তাকে যখন আমি একটু পেঁয়াজ খেতে দিলাম, সে কিন্তু ভয় পেয়ে চলে গেল, সে বোঝেনি তাকে আমি কিছু খেতে দিয়েছি। তো যাই হোক, আমি এখানে এই কলার খোসা পানিটা গরম হতে হতে আমি পেঁয়াজ রসুনগুলো ছুলে নিচ্ছি এবং কুচি কুচি করে নিব। তো আমি এখানে 5 কোয়া বড় রসুন নিয়েছি এবং 2টি পেঁয়াজ নিয়েছি। পানি কিন্তু উতলে গেছে, দেখতে পাচ্ছেন। আমি এখানে কলার খোসাগুলো এখন দিয়ে দিলাম এবং ভালো করে নেড়ে দিব। এবং এর সাথে আমি কলা ভর্তা করব, সেটা অবশ্য আপনাদের রেসিপিতে দেখাবো না, অন্য এক সময় রেসিপি করে দেখাবো। তবে আমি আমার একই আগুনে একই জালে আমার কলাগুলোও সিদ্ধ করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু 2 রকম ভর্তা করলে এভাবে কলা সিদ্ধ করে নিতে পারেন। কলাটা আলাদা ভর্তা করলেন বা কলার খোসাটা আলাদা ভর্তা করলেন, 2 রকম ভর্তা হয়ে গেল। তো আমি কিন্তু সেটাই করব আজকে। তো এই ভেতরে আমি সব কিছু রেডি করে নিচ্ছি এবং আমি একটু পরপর একটু নেড়ে চেড়ে দিব, কারণ উল্টে পাল্টে না দিলে এক পাশ কাঁচা থাকবে আর এক পাশ সেদ্ধ হয়ে যাবে। এই জন্য একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ রসুনগুলো কুটে নিচ্ছি। তো আমি এখানে দিচ্ছি 4 পিস শুকনো মরিচ কুচি করে কেটে নিচ্ছি, 2টো বড় পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবং 4 কোয়া রসুন কুচি করে নিচ্ছি। আমার কাছে কাঁচা মরিচটা নেই, তার জন্য আমি দিতে পারছি না। তবে আপনারা কিন্তু শুকনো মরিচের পাশাপাশি কাঁচা মরিচটা দিবেন, তাহলে কিন্তু খেতে আরও স্বাদ লাগবে। এদিকে কিন্তু আমার কলার খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে, কলাও সেদ্ধ হয়ে গেছে। আমি সব এখন পানি ঝরিয়ে উঠিয়ে নিব। আমি হলুদ এবং লবণ দিয়ে জাল করে নেওয়াতে পানিটা, দেখেন আমার কলার খোসাগুলো কিন্তু হলুদ হলুদ ভাব বা সবুজ ভাবটা রয়ে গেছে। এটাই হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। কারণ হচ্ছে যদি আমি ওইটা না করতাম, তাহলে কিন্তু আমার এই খোসাগুলো আরও কালো হয়ে যেত, কলাও কালো হয়ে যেত। এখন আমি এই খোসাগুলো ঠান্ডা পানি দিয়ে একটু ঠান্ডা করে ভিজিয়ে নিব, তাহলে কিন্তু কালারটা সম্পূর্ণ যেমন আছে অমনই থাকবে। বেশি সিদ্ধ করতে গেলে বা বেশি নরম হয়ে গেলে এটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়, তো তখন দেখতে ভালো লাগে না আসলে। কারণ যে কোনো জিনিসের কিন্তু দেখার সৌন্দর্য একটা ব্যাপার আছে। আমার পানি ঝরানো হয়ে গেছে,
আমি এখন পাটায় এগুলো ভালো করে বেটে নিব। এবং যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে পাটায় বাটার যে একটা স্বাদ সেটা কিন্তু আপনার ব্লেন্ডারে পাওয়া যাবে না। তো আপনাদের বাসায় পাটা থাকলে যদি বাটতে কষ্ট না হয় তাহলে অবশ্যই এই পাটায় বেটে নেবেন, খেতে স্বাদ লাগবে। আর আমার না আসলে পাটায় বাটতে একদমই কষ্ট হয় না, এসব কাজ করতে আমার খুবই ভালো লাগে এবং আমি অভ্যস্ত। তো হয়ে গেছে আমার কলার খোসা বাটা, দেখতেই পাচ্ছেন আমি 2বার করে বেটে নিয়েছি একদম মিহি করে। এখন আমি চুলায় কড়াই দিয়ে নিয়েছি, এখন এখানে দিয়ে নিচ্ছি শুকনো মরিচ, কাটা শুকনো মরিচগুলো, এবং এখানে দিয়ে নিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার মজাটাই আলাদা, অন্যরকম একটা স্বাদ চলে আসে। তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার। এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কিছু কাঁচামরিচ। অতটা বেশি ছিল না, তবে দু একটা ছিল, আমি সেই দু একটাই দিয়েছি। তবে ভর্তায় কিন্তু সবসময় একটু ঝালটা বেশি ভালো লাগে, ঝাল কম হলে ভর্তা কিন্তু অতটা স্বাদ লাগে না। তো আপনারা একটু কাঁচামরিচটা থাকলে একটু বেশি করে দিয়ে নেবেন। আমি সরিষার তেল আরেকটু দিয়ে নিলাম। সরিষার তেলটা পরে দেওয়ার কারণ হচ্ছে তেলটার একটা সরিষার তেলের যে একটা ফ্লেভার বা গন্ধ, ওটা কিন্তু কাঁচা অবস্থায় ভালো লাগে, এই জন্য আমি আর একটু দিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কলা বাটাগুলো। তো এখন কলা বাটাটা খুব ভালো করে নাড়তে হবে। কড়াইতে কিন্তু এমনিতে রেখে দিলে হবে না, তাহলে কিন্তু নিচ থেকে পোড়া ধরতে পারে এবং পোড়া ধরলে কিন্তু খেতে স্বাদ লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। যে কোনো তরকারি, যে কোনো ভর্তা সবজি আপনি যখন পুড়ে যাবে অনাকাঙ্ক্ষিতভাবে, তখন কিন্তু সেটা খেতে ভালো লাগে না, সেটার টেস্টটা চলে যায়। তো রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। এভাবে খুন্তির সাহায্যে একটু পরপর নেড়ে দিতে হবে। তো আপনারা কিন্তু মাঝে মধ্যে এই ভর্তাটা করে খেতে পারেন, খেতে ভীষণ সুস্বাদু হয়। এবং আপনি যদি একবার এই কলার খোসা ভর্তা করেন, আমার বিশ্বাস আপনি কিন্তু বারবার খেতে চাইবেন ভর্তাটা করে। এবং অত কিন্তু কঠিন না, তো ভর্তা করতেই পারেন এবং অনেকখানি ভাত খাওয়া যায়। যাদের খেতে ইচ্ছা করে না, তরকারি খেতে ভালো লাগে না, অনেক সময় মাংস মাছ খেতে খেতে কেমন যেন অসহ্য লাগে, তখন কিন্তু এই ধরনের খাবারগুলো খেলে মুখে রুচি ফিরে আসে। তো হয়ে গেছে আমাদের কলার খোসা ভর্তা রেসিপি। এভাবে করে ভর্তা বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আল্লাহ হাফেজ।